নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार जी नमस्कार। What's going on? क्या नाम है आपका? কি আর বলবো স্যার ম্যাডাম নামের কথা, নাম জেনে আর কি বা হবে বলুন। তবু আপনারা যখন জিজ্ঞাসা করলেন তাও বলি, আমার নাম স্যার ম্যাডাম আকাশ। कहाँ से आए हो आप? আমি এসেছি স্যার ম্যাডাম সে অনেক দূর থেকে, সেই কলকাতার থেকে খুব কষ্ট করে এসেছি আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। इतने दूर से कैसे आए आप? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুবই কষ্ট হয়েছে, সেই অনেকটা দূর থেকে তো এসেছি এই মুম্বাইয়ে। আমি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় এই ইন্ডিয়ান আইডল মঞ্চ। অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, মানুষের হাতে পায়ে ধরে তারপরে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি স্যার ম্যাডাম। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। आप क्या करते हैं? কি আর করব, কি আর করার কথা বলবো স্যার ম্যাডাম বলুন। তেমন কিছুই করে না, একটা সময় স্যার ম্যাডাম কাজ করতাম, খুবই ভালো একটা কাজ করতাম, কিন্তু এখন আর কিচ্ছু করা হয়ে ওঠে না। কার জন্যই বা করব বলুন, কি কিসের জন্যই বা করব, কেউ নেই স্যার ম্যাডাম। আরে! যারা ছিল সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তাই কোনো কাজ করা হয় না। নিজে নিজেই কোনো রকম ঘরের এক কোণে পড়ে থাকি, যে যা দেয় তাই খাই, না হলে না খেয়েই পড়ে থাকি। তেমন কিছুই আমি আর করি না। कमाल का कोइंसिडेंस है। Oh my God! क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। आप गाना सीखते? আমি আমার জীবনে কখনো গান শিখিনি, আর গান শিখে বা কি বা করতাম বলুন। কখনো তো গানটাকে সেভাবে মনেই করিনি যে একটা সময় আমার গান করতেই হবে, এই আইডল মঞ্চে আসতে হবে। আমি আমার জীবনে কখনো গান শিখিনি। তবে ম্যাডাম, এই এত বড় ব্যান্ড দেখে, এত লোকজন দেখে আমার খুবই ভয় লাগছে, কেননা এর আগে তো কখনোই আমি এত বড় ব্যান্ডের সঙ্গে গান গাইনি। आपने कभी बैंड के साथ नहीं गाया है, साजिंदों के साथ नहीं गाया है? না না ম্যাডাম, এত বড় ব্যান্ডের সঙ্গে এর আগে আমি কখনো গান গাইনি, এবং আমি এত বড় ব্যান্ড কখনো দেখিনি। আর কিভাবে এরা বাজনা বাজায় সেটাও আমি জানি না, তাই আমার একটু মনে খুব ভয় ভয়ও লাগছে আজকে এই আইডল মঞ্চে এসে। क्या? अरे Oh my God! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। ये मंच कितना इंपॉर्टेंट है तुम्हारे लिए, सच्ची बताना और खुल के बताना। আজকে এই আইডল মঞ্চটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ স্যার এই আইডল মঞ্চটাই পারে আমাকে আমার সুখের দিন ফিরিয়ে দিতে। क्या बोल रहे हो? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনারা ঠিকই শুনেছেন, এই আইডল মঞ্চটাই পারে আমাকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিতে, একটা সুখের দিন ফিরিয়ে দিতে। আর যে আমাকে ছেড়ে চলে গেছে সেও হয়তো আমার কাছে ফিরে আসতে পারে। সেই জন্যই এই আইডল মঞ্চটা আজকে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। Beautiful. क्या बात है यार। क्या बात है! What a talent. Excellent. Welcome to Indian Idol. हाँ, एक बात बताइए, कैसे हुआ ये? হ্যাঁ হ্যাঁ স্যার, সবই বলবো। আজকে যখন এই এত কষ্ট করে এই মুম্বাই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি, আপনাদের আমি সবই বলবো। তাহলে আপনারা অনুমতি দিলে আমি বলা শুরু করছি। बोल 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 बोल। আজ থেকে কিছু বছর আগেকার কথা। আমার তো স্যার ম্যাডাম এই পৃথিবীতে মা বাবা বলতে কেউই নেই, নিজে নিজেই থাকতাম। ওই মা বাবার একটা ভিটে ছিল, সেখানে একটা মাটির ঘর ছিল। अच्छा। আমরা তো সেই গ্রামে থাকি, তো গ্রামের এখনো অনেক জায়গায় মাটির ঘর রয়েছে, তেমন আমাদেরও একটা ঘর ছিল। তো সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছি, কোনো রকম এখানে ওখানে টুকটাক কাজ করতাম, আর পড়াশোনা করতাম, খুব মন দিয়ে পড়াশোনা করতাম। আর মনে মনে ভাবতাম যে এত কষ্ট কি করে করব, তাই মন দিয়ে পড়াশোনা করতাম আর কাজ করতাম, করতাম আর কাজ করতাম। তাই কোনো রকম পড়াশোনা করেছিলাম, স্কুলটা পার করে কলেজ পর্যন্ত পড়ে এখানে ওখানে অনেক চাকরির জন্য গেছিলাম। কিন্তু অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর অনেকেই বলেছিল যে তোমার চাকরি হবে না, অনেক জায়গা থেকে আমাকে না বলে দিয়েছিল। কিন্তু শেষমেশ একটা ছোট একটা কোম্পানিতে আমি
একটা চাকরি পেয়েই গেছিলাম, সেখানেই কোনো রকম আমি চাকরিটা করছিলাম। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। এরপর কিছু বছর যেতে আমি সেই ভিটে মাটির যে আমাদের মাটির ঘর ছিল, সেই মাটির ঘরটা ভেঙে কোনো রকম আমি একটা পাকা ঘর করেছিলাম, আর উপরে একটু ছাদ দিয়ে কোনো রকম রেখেছিলাম। এরপরে স্যার ম্যাডাম জানেনই তো, সবারই জীবনে একটি ভালোবাসা আসে, তাই আমারও জীবনে একটি ভালোবাসা এসেছিল। अच्छा আমি যেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম, বাসের জন্য অপেক্ষা করতাম অফিসে যাওয়ার জন্য, সেরকমই আমার মতো একটি মেয়ে সেই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকতো। আমরা প্রায় প্রতিদিনই একই সঙ্গে সেই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। অনেকক্ষণ পর বাস আসতো, সেই বাসে আমরা উঠে চলে যেতাম অফিসের উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে। সেখানে সারাদিন কোনো রকম কাজ করে আবার বাড়ি ফিরে আসতাম। এভাবেই মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। और मैं चाहती हूँ कि आप बहुत 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 आगे बढ़े, क्योंकि आप इतने सच्चे इंसान हैं और आप इतने इतने खूबसूरत इंसान हैं कि मैं सिर्फ आपका भला ही चाहती हूँ। আর সেই পরিচয় যে আস্তে আস্তে কিভাবে ভালোবাসায় রূপ নিয়েছিল, সেটা আমরা কেউই জানতাম না। अच्छा, ओ এরপরে আস্তে আস্তে আমরা সময় কাটাতে লাগলাম কোনো রকম। এরপরে আমি নিজেই সেই মেয়েটাকে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমার এই প্রশ্নের উত্তরে সেই মেয়েটি কোনো রকম মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। আমি বুঝলাম যে আমার সেই সাথী রাজি আছে। এরপর আমরা কিছুদিনের মাথায় মন্দিরে গিয়ে বিয়ে করে নিই, কেননা স্যার ম্যাডাম আমার তো বাড়িতে কেউই ছিল না, কেই বা বিয়ে দেবে আমাদের বলুন। সেই জন্য কোনো রকম মন্দিরে গিয়ে বিয়ে করে আমরা সংসার করতে লাগি। কিন্তু আমার সেই সাথী ছিল একটু অন্যরকম। क्यों क्यों সে চাইতো সবসময় টাকা টাকা টাকা। সে আমাকে শুধু বলতো যে তুমি এত কম টাকার কাজ করো কেন, একটু বেশি টাকার কাজ করতে পারো না? আমি বলতাম যে দেখো, খুব কষ্ট করেই চাকরিটা আজ থেকে কয়েক বছর আগে পেয়েছি, তাই চাকরিটা আমি আর ছাড়তে চাই না। এটা করেই তো আমি সেই মাটির বাড়িটাকে এতটুকু পাকা বাড়ি করেছি, তোমাকে আমি এনেছি এই ঘরে। তো সেই মেয়েটি বলল ঠিক আছে, যদি এইভাবে চলে তাহলে চলুক। এভাবেই কিছুদিন যেতে না যেতেই সে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে লাগলো এবং এমন ভাব দেখালো যে সে আমাকে পেয়ে খুবই ভুল করেছে। আমি বুঝতে পারলাম তার মনে এখন হয়তো অন্য কিছু চলছে, সে হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলে। আর একদিন এই সন্দেহটা আমার সত্যি প্রমাণিত হলো। क्या बोल रहे हो? আমি অফিসের কাজে যখন বাইরে যাই, আমার সেই স্ত্রী অন্য একটা পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলতো। ओ गॉड এরপরে একদিন আমি হঠাৎ বাড়ি ফিরে দেখি সে আমার স্ত্রী আর নেই। সে তখন কোথায় যেন চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমি খুঁজে পেলাম না। তারপরে অনেক রাতে দেখি আমার স্ত্রী দরজায় এসে কড়া নাড়ছে যে তাড়াতাড়ি ঘরের দরজাটা খোলো। আমি ঘরের দরজা খুলে দিতেই তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় গেছিলে? বললো একটা কাজ ছিল। আমার তো তখন মনে অনেক সন্দেহ হয়েছিল, কিন্তু তাকে কখনো বলিনি। এরপরেই সে আমার সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করতে লাগলো, এমনকি আমাকে বলতে লাগলো যে তুমি মরে যেতে পারো না, তোমার সঙ্গে বাঁচার থেকে না বাঁচাই ভালো। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया कि अगर मेरा बेटा कल मुझे ऐसा बोले, मैं तो ऐसे ही मर जाऊंगा। बहुत बड़ी बात बोल दी आपने। তার এই কথাটা শুনে মনে খুবই কষ্ট হয়েছিল যে সে আমাকে এইভাবেই বলল। এরপরে কিছুদিনের মাথায় আমি সে অফিসের কাজে অফিসে যাই, আর বাড়ি ফিরে দেখি যে আমার স্ত্রী আর বাড়িতে নেই। আর টেবিলের উপরে একটা সাদা কাগজে একটা চিঠি লেখা ছিল যে তোমার সঙ্গে আর হয়তো আমার এই জীবনে আর থাকা হবে না, তুমি পারলে মরে যাও, আর না হলে আমাকে ভুলে যাও, আমি তোমার কাছে আর কোনোদিনও ফিরবো না। সেই চিঠি দেখে আমি বুঝতে পারলাম স্যার ম্যাডাম সে আমাকে ছেড়ে হয়তো অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে গেছে। এই দুঃখের কথা আর কাকে বলবো বলুন? আপনারা জিজ্ঞাসা করেছিলেন তাই বললাম। এটাই হলো আমার এই ভাঙা মনের জীবনের কাহিনী। लो आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। मुझे अरे यार, तुम्हें रोते
रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो निरंजन। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম, আমি আমার সেই স্ত্রীকে দেখাতে চাই যে একজন অসহায় ছেলে জেদে পড়লে কি করতে পারে। সেই জন্যই আজকে আমি এই আইডল মঞ্চটাকে বেছে নিয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু এগিয়ে যেতে পারি। আজকে অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছি, আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে একটি গান গাইতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর এই কথার মাঝে বা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। ওরে আমাকে পুরায়ে যদি তুমি শান্তি পাও মনে, এই নিজের হাতে তুলে দিও নবদ্বীপ চিতার আগুনে, ও পাশানি ও বেঈমানি, ও পাশানি क्या बात क्या बात। আমাকে পুরায়ে যদি শান্তি পাও মনে, নিজের হাতে তুলে দিও চিতার আগুনে। আমাকে পুরায়ে যদি শান্তি পাও মনে, নিজের হাতে তুলে দিও চিতার আগুনে। পাশানি 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 গো, কি যে আগুন জ্বালায়েছ আমার কলি জল দিলে টানে ভেনা রে জ্বালায় হর পোড়া। কি যে আগুন জ্বালায়েছ আমার কলি জল দিলে টানে ভেনা রে জ্বালায় হর পোড়া। জ্যান্ত মরা হইলাম আমি তোমার কারণে পাশানি, জ্যান্ত মরা হইলাম আমি তোমার কারণে। নিজের হাতে তুলে দিও চিতার আগুনে। পাশানি 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 গো,
সুখে বন্ধুরে ও দরদিয়ারে নাই কি মায়া নাই কি দয়া তোমার পাশান বুকে আমায় করে সর্বহারা আছো কত সুখে ভাঙবে তোমার সুখের বাসা দিলাম অভিশাপ বিধাতাকে বিচার দিলাম করবে না সে মা ভাঙবে তোমার সুখের বাসা দিলাম অভিশাপ বিধাতাকে বিচার দিলাম করবে না সে মা পবিত্র কয় সুখাই না চল আমার নয়নে পাশানি পাপি বলে সুখাই না জল আমার নয়নে নিজের হাতে তুলে দিও চিতার আগুনে পাশানি 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 বেঈমানি ও পাশানি ये चीर दो, दिल निकालो।